সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে। আজ আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে এসেছেন অধ্যক্ষ রফিকা আফরোজ। তিনি শিক্ষাবিদ, সমাজবিদ এবং রাজনীতিবিদ। আপনাকে স্বাগত রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ একজন প্রথিতযশা সাংবাদিক হিসাবে, এবং রূপসী বাংলার সকল দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আমরা শুরুতেই যে আলোচনাটা নিয়ে আসব সেটা হলো যে সম্ভবত মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে আর মাত্র কয়েক ঘন্টা, অর্থাৎ রাত পোহালেই হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন এবং প্রস্তুতি থেকে শুরু করে মানুষের উৎসাহ উদ্দীপনা থেকে শুরু করে সবকিছু মিলালে একটা মাহেন্দ্রক্ষণের কথাই বলা হচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের প্রিপারেশন, দলের পক্ষ থেকে প্রিপারেশন, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা, এই মাহেন্দ্রক্ষণটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, তারেক রহমান যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন যোগ্য পুত্র, তিনি গত 17 বছর অনেক সংগ্রাম করেছেন। আজকে উনি আসতে পেরেছেন এবং এই আশা নিয়ে ওনাকে অনেক ঝড়ঝঞ্ঝা পার হতে হয়েছে। সেক্ষেত্রে আজকে আমরা বলি শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্ম। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে তিনি আমাদের দেশে আসছেন অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, এবং তার জীবনের উপরেও অনেক ধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কা ছিল, সেগুলোকে অতিক্রম করে উনি আজকে আসছেন বলে আমরা মনে করি বাংলাদেশের জন্য এটা একটা মাহেন্দ্রক্ষণ। আপনি বলেছেন, আমিও বলবো শুভক্ষণ, এবং আমরা তাকে অনেক বেশি আন্তরিকভাবে এই রূপসী বাংলার পক্ষ এবং আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তার এই আগমনের জন্য। এই আপনি একজন শিক্ষাবিদ, সেই সাথে সমাজবিদ, অর্থাৎ আপনার ব্যাখ্যা বিশ্লেষণের পাওয়ারটা একটু অন্যরকম। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আসলে এই যে প্রস্তুতিটা আপনার এয়ারপোর্ট থেকে সেই 300 ফিট পর্যন্ত যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা আপনাদের কিরকম আসলে? প্রস্তুতিটা মানুষ 17 বছর অনেক কাঙ্ক্ষিত একটা আকাঙ্ক্ষা নিয়ে আছে। এই নির্যাতিত নিপীড়নের পর যখন এই তারেক জিয়া এবং তারেক রহমানের আসার একটা সম্ভাবনা দেখা দিল, 50 লাখ লোক আসছে এই 300 ফিটের এখানে তাকে সম্বর্ধনা জানানোর জন্য। এই যে একটা প্রস্তুতিমূলক প্রচেষ্টা এবং প্রয়াস, এটা মনে করি বাংলাদেশের জন্য, সমগ্র জনগণের জন্য, যারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমর্থক, একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, একটা উল্লাস। যদি কিছু পরিবর্তন হয়, যে পরিবর্তন হবে তারেক রহমানের দৃষ্টিতে অনেক বেশি দেশকে গড়ার এবং দেশে শান্তি এবং শৃঙ্খলা আনার এক প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যে আসলে চমৎকার করে এটি দিলেন। সেটা হলো যে আমরা যেটা আসলে জাতি যে অপেক্ষায় আছে, বলছি জনগণ এখানে অনেক বেশি কিন্তু আবেগে আপ্লুত। 17 বছর পর তাদের নেতাকে দেখছে, এবং আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে হয়তো সেখানেও আমাদের উল্লাস আরো বেশি বাড়তো, কিন্তু তারই প্রতিনিধিত্বকারী হিসাবে আজকে তার পুত্র এখানে আসছে। এটা আমাদের জন্য, জনগণের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমাদের সর্বোচ্চ পাওয়া। এই 17 বছর পর যেহেতু মিস্টার তারেক রহমান দেশে আসছেন এবং এই যে আপনার প্রস্তুতি, মানুষের মধ্যে গণজাগরণের একটা স্পৃহা, তারপর মানুষের আগমনে অলরেডি মনে হয় ভরে গেছে। জি, ঢাকায় জি, ঢাকায় অনেকগুলো যানবাহনে চলে আসছে অলরেডি। কিন্তু কি পরিবর্তন আসলে নেতার কাছ থেকে, আসলে কি পরিবর্তনের ডাক বা উনি কি মেসেজ দিতে চান বাংলাদেশের মানুষকে? উনি কিন্তু প্রথম থেকেই 17 বছরে ওনার মধ্যে পরিপক্কতা এবং ওনার সংগ্রামময় জীবনের যে কষ্ট, সেটাকে উপলব্ধির মাধ্যমে উনি কিন্তু জনগণের কষ্টটাকে উপলব্ধি করেছে। আচ্ছা, এই যে জনগণের কষ্টটাকে উপলব্ধি করে উনি কিন্তু আজকে জনগণের উদ্দেশ্যেই উনি আজকে জীবনের, ওনার জীবনেও আমি আগেই বলেছি অনেক নিরাপত্তাহীনতায় উনি আছেন, যেটা আমরা প্রতি বারবার বলছি। তারপরেও সেটাকে উপেক্ষা করে উনি অনেক ব্যবস্থা, অনেক কিছু ভাবনা চিন্তা ভাবনায় উনি জনগণের কাছে, জনগণের যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা, সেটাকে পূরণের জন্য উনি আসছেন।
এবং সেই আশাটা হচ্ছে জনগণের মনের প্রাপ্তি যেটা আছে, শান্তি, এই যে চাঁদাবাজি, এই যে দেশের শৃঙ্খলা, এই যে ওনার 31 দফা, যেই দফার মধ্যে সংস্কার, সেখানে কর্ম কমিশন আছে, সরকারি কর্ম কমিশন, দুদক, ন্যায়পাল এবং অনেক কিছুর বিবরণ, 10টি মেজর পয়েন্ট আছে যেখানে দেশকে করবে আপনার একটা আলোকিত এবং প্রজ্বলিত। তো জনগণ সেখানে বেকারত্বের কথা আছে, জনগণের সকল সমস্যাকে উনি সমাধান করবেন, এই ধরনের একটা প্রতিজ্ঞা এবং অঙ্গীকার নিয়ে কিন্তু উনি দেশে ফিরছেন। যার ফলে জনগণ ওনার প্রতি, ওনার কাছে অনেক আশা নিয়ে, উল্লাস নিয়ে ওনাকে আজকে সম্বর্ধনা জানানোর জন্য এখানে একত্রিত হচ্ছেন। যেটা আমরা জানি 300 ফিটে একটা বিরাট সমাবেশ হবে 50 লক্ষ লোকের আগমনে। 31 দফা থেকে 10 দফা, অর্থাৎ বিস্তারিত থেকে কিছুটা সংক্ষিপ্ত এবং মৌলিক অবস্থানে চলে এসেছে। এই জিনিসগুলো বাস্তবায়নে আসলে কতটা আপনি হলো আশাবাদী যে আসলে দেখুন, 31 দফা এখানে বলেছে, এটা শুনে অনেকের কাছেই মনে হয় যে 31 দফা বলতে না জানি কত কিছু বিস্তৃত। আসলে কিন্তু এখানে খুব বেশি বিস্তৃত কিছু নাই। 10টি মৌলিক এবং মেজর বিষয় আছে। ওই 10টি মেজর বিষয়কে যখন নাকি সমাধান হবে, তখন অটোমেটিক সেই বাকি 20টি বিষয় সমাধানযোগ্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে 31 দফাটা হলো সকল জনগণের জন্য প্রযোজ্য। সকল জনগণ সমমানের না, এখানে আপনার নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত আছে। তো সকলের জন্য বোঝার স্বার্থে হয়তো 31 দফাকে বিশ্লেষিত উপায়ে উনি এমন ভাবে চেয়েছেন যেটা সবার মনের মধ্যেই গেঁথে থাকে এবং গ্রথিত হয়। এখানে আমি আরেকটা টানতে চাই, সেটা হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি এবং জনগণের জন্য 19 দফা ইয়ে করেছিলেন। এই 10 দফার মধ্যে 19 দফা কতটুকু আছে? 10 দফার মধ্যে 19 দফা তো অধিকাংশই আছে, ওটা বাদ দিয়ে তো উনি করবেন না। যেহেতু তার পিতার একটা সুশৃঙ্খল নীতিবোধ এবং চিন্তা চেতনার আলোকে এটা আছে, সেইখানে 19 দফাগুলো এমন ভাবে আছে যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ঘুরিয়ে উনি ওই 19 দফার মধ্যে আছেন। কারণ তার পিতার যে চিন্তা চেতনা, শৃঙ্খলা বোধ ছিল, সেটা তার মধ্যেও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং আমরা 31 দফার মধ্যে পাচ্ছি। আমরা একটু সামনে এগোবো। তার পিতা বলতে আমি বলবো আমাদের সম্মানিত এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জি জি। তো এইখানে বেগম খালেদা জিয়া, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু জিয়া রহমানের অধিকাংশ গুণ কিন্তু উনি আহ, ধারণ করেছিলেন এবং রাষ্ট্রকে এত সুন্দর সেবা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার কথা মানুষের মুখে মুখে এবং বিজ্ঞজনেরা খালেদা জিয়ার সমূহ প্রশংসা করে থাকেন এবং ওনার যে শাসন আমলটা ছিল এটাকে স্বর্ণযুগ বলে থাকেন। আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি যে মিস্টার তারেক রহমান, তার বাবা জিয়া রহমান এবং মা বেগম খালেদা জি যে কতটুকু ধারণ করে বাংলাদেশে রাজনীতিতে অবদান রাখবে? আপনি যে কথাটা বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনেই স্বামী স্ত্রী, এবং এই দুজনেই একটা আমাদের বাংলাদেশকে শাসন করার যোগ্যতা অর্জন করেছিলেন এবং একটা স্বর্ণযুগ হিসাবে রচনা করেছিলেন। এই দুজনের যে গুণাবলী, সেটা পিতা এবং মাতার গুণাবলীর সমন্বয়ে তারেক জিয়ার মধ্যে যে গুণগুলো এখন অবস্থান করবে, সেগুলো হবে আরো বেশি আমাদের দেশের জন্য এবং জনগণের জন্য অনেক বেশি উপকারী এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা শৃঙ্খলাময়, একটা মননশীল এবং সৃজনশীল আহ মানসিকতার পরিচয়। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া তার পিতা এবং মাতার গুণাবলীর সমন্বয়ে তার দেশকে শাসন করার একটা নীতিমালা এবং চিন্তা চেতনায় উনি উজ্জীবিত আছেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে, অর্থাৎ বিভিন্ন আহ, রাজনৈতিক দল তাদের দলকে বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিচ্ছেন। আসলে এটার পিছনে কি রহস্য আছে বা কি আসলে কারণ থাকতে পারে? আপনি একজন সাংবাদিক, আপনার মাধ্যমে সংবাদের পরিবেশন, সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম জনপ্রিয় দল এবং সেই হিসাবে আজকে
অনেকেই ভাবছে যারা যোগদান করছে যে এই দলকে উপেক্ষা করে বা এই দলের সাথে কোনো সমঝোতা না করে এগিয়ে যাওয়া অনেক দলের জন্য কষ্টকর হয়ে যাবে, যার ফলে দলগুলো একটা সমঝোতার মাধ্যমে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এসে তাদের সাথে একটা আপোষে তারা দেশ শাসনে সম্পৃক্ত হতে চায়, যেটা হবে ইতিবাচক। যেমন ইতিমধ্যে আমরা দেখেছি যে জমিয়তে উলুম ইসলামী দল এবং জমিয়তুল চারটা উলামায়ে আসনকে, ইসলাম। হ্যাঁ চারটা আসনকে তারা বিএনপি একটা সমঝোতার মাধ্যমে দিয়েছে। জি। আপনার সিলেট 5, তারপর আপনার আহ নীলফামারী 1, ব্রাহ্মণবাড়িয়া 2, নারায়ণগঞ্জ 4, এবং সেখানে চারটা, এই একটা দলেরই চারটা আসনকে তারা দিয়েছে এবং বলেছে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী সেখানে থাকবে কোনো না। ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, যদি করে তাহলে তাকে তার প্রতি একটা নিষিদ্ধকরণ বা একটা আইনানুগ ব্যবস্থা দল থাকবে, থেকে বহিষ্কার। দল থেকে বহিষ্কার। আমি ওইটাকে আর বহিষ্কার কথাটা বললে একটু খারাপ দেখা যায়, কারণ ওনারাও তো দলেরই একটা সমর্থক। তো সেই ক্ষেত্রে ইতিবাচক অর্থে সেই দলে যেতে পারবে না বলেছে। এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি, আমি বলি যে একটা দলের সমঝোতা। তার মানে ওনারা বিএনপিকেই সমর্থন করা, তবে এটা বলেছে যে যার যার প্রতীক হিসাবে সে থাকবে, প্রতীকটা তারা ধানের শীষ নেবে, এটা তারা বিএনপি এই ক্ষেত্রে তারা রাজি হয়নি। যেমন এই জমিয়তে উলুম ইসলামের ইয়েহু প্রতীক হচ্ছে খেজুর। খেজুর গাছ। হ্যাঁ, কাজে ওই খেজুর গাছের মাধ্যমেই তাদের আসতে হবে। এখানে একটা ভালো কথাই বলেছে। আর বিএনপির অনেক অনেক দলই, সমমনা দলই বিএনপিতে যোগদান করছে তার নিজস্ব দলকে ছেড়ে, এবং সেখানে বলা হয়েছে সে ধানের শীষ পাবে। আর কিছু সমমনা দল আছে যে যারা নাকি বিএনপি থেকে আসবে, কিন্তু তারা তাদের নিজস্ব দল হিসাবেই আসবে, যেমন ধরেন এলডিপির কর্নেল অলি সাহেব, এবং আরো আছে জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, এনারাও দলের সাথে থাকবে একটা সমমনা দল হিসাবে। কাজে বিএনপি কিন্তু বৃহত্তম থেকে আমি মনে করি অনেক বৃহত্তম আকার ধারণ করছে, যেটা আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বিরাট পদক্ষেপ, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ও একটা সমঝোতার মাধ্যমে দেশকে গড়ে তোলার একটা বিরাট ইতিবাচক মনোবৃত্তি। এই সমঝোতার মধ্যে কিন্তু আমরা দুইটা দিক দেখছি। এখনো দলকে বিলুপ্তি ঘোষণা করে চলে আসা, আর একটা হলো দলীয় প্রতীক রক্ষা করেই হলো নির্বাচন করা। এই ক্ষেত্রে আমি যদি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রেক্ষাপট টানি, জি যে ব্যারিস্টার রুমিন ফারহানা, জি যিনি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন লিডার, এবং জি উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে উনি যদি নির্বাচন করতে চান, দল যদি তাকে মনোনয়ন না দেয়, তাহলে তার সমর্থকরা কিনবে এবং নির্বাচন করবেন। এক্ষেত্রে যে জমিয়তে উলামায়ে ইসলাম খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন, এর ব্যক্তি রবিন ফারহানা ফ্যাক্টর কিনা, যে ব্যক্তি রবিন ফারহানা সেখানে আহ, আহ, এখানে দলের একটা প্রাধান্য অনেক বেশি। দল যখন সিদ্ধান্ত নিয়েছে যে একটা সমঝোতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা ওই যে সাধারণ সম্পাদক, জমিতে উলুম ইসলামের সাধারণ সম্পাদক যাকে দিয়েছে, হ্যাঁ, এখন দল সিদ্ধান্ত নিয়েছে। আপনি কোনো কিছু কিন্তু একটা আইনবদ্ধ অবস্থায় থাকতে হয়, দলের বাহিরে চলে গেলে এটা কিন্তু একটা আপনার নিজস্ব পরিচয়ের একটা ঘাটতি ঘটলো, যে আমার একটা আইডেন্টিটির এখানে বিলুপ্তি ঘটে গেল, যে আমি দল থেকে চলে আসলাম। তো সেই ক্ষেত্রে রুমিন ফারিন যে বলছেন, উনি অবশ্যই একজন নিবেদিত এবং একনিষ্ঠ একজন দেশপ্রেমিক মহিলা। এখন উনি একটা সমঝোতা সাপেক্ষে দলের এই নীতিকে যদি উনি অনুসরণ না করেন, সেক্ষেত্রে তো ওনাকে, ওনার জনপ্রিয়তা থাকতে পারে, তবে দলগত হিসাবে কতটুকু উনি এগিয়ে যাবেন এটা প্রশ্নবিদ্ধ থাকবে। আচ্ছা, আমরা একটু ভিন্ন দিকে মোড় নিব আলোচনায়। সেটা হলো সাম্প্রতিক সময়ে আহ, দুটি মিডিয়া হাউসে হামলা হয়েছে, এবং এই হামলায় কয়েকজন গ্রেফতারও হয়েছে। কিন্তু তাদেরকে যে স্টিগমাটা দেওয়া হয়েছে, অর্থাৎ যে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, সেটা হলো যে তারা একটি আহ, একটি দেশ এবং একটি আহ, পক্ষ অবলম্বন করার কারণে ঠিক এই হামলাটা হয়েছে। এই হামলাটা আপনি কিভাবে দেখেন এবং আপনার দল কিভাবে দেখেন? দেখেন, প্রথম আলো আর ডেইলি স্টার কিন্তু এমন একটি পত্রিকা যেটা আন্তর্জাতিক ক্ষেত্রেও যথেষ্ট সুনাম এবং
সম্মান অর্জন করে আছে এবং মত প্রকাশে তারা কিন্তু যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে জি। সকল সময়, জাতিগতভাবে, আন্তর্জাতিকভাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের জার্মান, ফ্রান্স এবং ইয়ে থেকে রাষ্ট্রদূত, আমাদের বাংলাদেশস্থ ঢাকাস্থ হাই কমিশনের রাষ্ট্রদূতরা পদক্ষেপ নিয়েছেন যে এই ধরনের কেন হামলা হলো। মানে আন্তর্জাতিক যে হ্যাঁ, সংগঠনগুলো যেমন আছে, ফ্রান্সের যে আপনার ইয়ে আছে, ফ্রান্সের রাষ্ট্রদূত আপনার আর্নিয়া ক্যাস্টেন বোধহয়, আর আর আছে বোধহয় ফরাসি যে মার্কস উনি আছেন, এবং আছেন জার্মানির রাষ্ট্রদূত আর্নিয়া, উনিও আছেন, এবং আরো দুই একজন আছেন। এই যে আন্তর্জাতিক একটা পদক্ষেপ নিয়েছে মত প্রকাশের স্বাধীনতা, এবং একটা আমরা যে এই সংবাদের মাধ্যমে মত প্রকাশ করতে পারি, এটা কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রতি একটা বিরাট মূল্যবোধের পরিচয় বহন করে। তাদের কারণ গ্রহণযোগ্যতা, তাদের দেশ গ্রহণযোগ্যতা এবং মূল্যবোধের পরিচয় বহন করে যে তাদের সংবাদ অবশ্যই অত্যন্ত পুরো দেশব্যাপী এবং জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিধায় তারা একটা আন্তর্জাতিক ব্যক্তিত্বের মাধ্যমে এটার সমাধান সবাই খুঁজে বেড়াচ্ছে, জাতীয়ভাবে হোক আর আন্তর্জাতিকভাবে। আপনার কাছে শেষ প্রশ্ন হলো যে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায় হলো। ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর মূলত নোবেল লরিয়েট মিস্টার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলেন। আমরা এখন এক ধরনের অপেক্ষা, আসলে প্রহর গুনছি কোন দিন জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে আহ, ক্ষমতার পালাবদল হবে, পট পরিবর্তন হবে, নতুন দল ক্ষমতায় আসবে এবং গণতন্ত্র রক্ষা হবে বলে আমরা ধারণা করছি, বিশ্বাস করছি এবং সেই প্রত্যাশা করছি। এই ডক্টর ইউনূসের এই কতদিনের পারফরমেন্সকে আপনি কিভাবে একটু মূল্যায়ন করেন? গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসও আপনার 17 বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে। উনি নোবেল বিজয়ী। ওনার এই সম্মানকে আমাদের ওনাকে এই সম্মানে ভূষিত করেছে যারা, আমরা অবশ্যই গর্বিত। হ্যাঁ, এবং গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসকে যখন আনা হলো এবং ডক্টর ইউনূস যখন বসলেন, হ্যাঁ, তিনি কিন্তু ওই সংকটময় মুহূর্তে ওনার ওই জায়গায় বসা ছাড়া বাংলাদেশের যে একটা অস্তিত্ব, একটা সার্বভৌমত্ব, সেটাকে রক্ষা করা খুব কঠিন ছিল। কারণ ওই সময় আপনার এমন কোনো ব্যক্তি ছিল না যাদেরকে আপনি হুট করে বসিয়ে দিতে পারবেন। সেখানে উনি একজন টেকনোক্রেট হিসাবে দেশের হাল ধরেছে। কাজে এই হাল ধরার মাধ্যমে উনি যা পেরেছে, ওনার একটা উপদেষ্টা মণ্ডলী করেছে। আপনি এটা জানবেন, যখনই যে সরকারে যাবে সে বিতর্কিত তো হবেই। সেখানে উপদেষ্টারা বিতর্কিত হয়েছে বলে উনি চেষ্টা করেছে কাউকে রাখতে, কাউকে বাদ দিতে। উনি তো বেসিক্যালি ওই রাজনৈতিক চিন্তা চেতনায় আবিষ্ট ছিলেন না। উনি একজন শিক্ষাবিদ এবং উনি একজন বিশিষ্ট এবং নোবেল বিজয়ী, যার সাথে তুলনা করা আমি মনে করি কারোই তো চলে না। সেক্ষেত্রে উনি একটা দেশের শাসন ক্ষমতা রেখেছে। উনি 18 মাসে উনি যথেষ্ট চেষ্টা করেছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা যুব সমাজকে এগিয়ে দিয়েছে, এবং একটা আগামী প্রজন্মের প্রতিও ছিল ওনার একটা যথেষ্ট দুর্বলতা, এবং আগামী প্রজন্মকে নেতৃত্ব দানে সহায়তা করা। সেই ক্ষেত্রে আমি মনে করি এই 18 মাসে ওনার ভূমিকা বিতর্কিত হলেও এছাড়া আর কোনো উপায় ছিল না দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কারণ এখনো আমরা কিন্তু দেশ হুমকির মধ্যেই আছি। কাজেই ওনার যতটুকু উনি করেছেন, আমি মনে করি এর চেয়ে বেশি আর কি উনি করবেন। ওনার বয়সও রয়েছে। আপনাকে আপনাকে কৃতজ্ঞতা রূপসী বাংলার স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং রূপসী বাংলার সকল দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ। খোদা।